আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের পডকাস্ট নারীর পথ চলার সেকেন্ড এপিসোডে এবং আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন সাবিহা দিল আফরোজ আপু, যিনি বর্তমানে এক্সপিরিয়েন্স গ্রুপের সিএইচআরও হিসেবে কর্মরত আছেন এবং বিগত 15 বছর ধরে তিনি একজন হিউম্যান রিসোর্স পার্সোনাল হিসেবে কর্পোরেট ওয়ার্ল্ডে নিজের সাকসেসফুল ক্যারিয়ার বিল্ড করেছেন। তো আজকে আমরা ওনার এক্সপিরিয়েন্স থেকে জানতে চেষ্টা করব কিভাবে একজন নারী তার কর্মজীবনটাকে সফলভাবে গড়ে তুলতে পারে এবং সেই সাথে কিভাবে সোসাইটিতে নিজেকে একজন এম্পাওয়ার্ড উইমেন হিসেবে স্ট্যাবলিশ করতে পারে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সাদি আপু, ভালো। আপনি ভালো আছেন? এই তো আপু, আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। থ্যাংক ইউ। আপু, তো আপনার তো 15 ইয়ার্সে আপনি অনেক লম্বা সময় ধরে কর্পোরেটে আপনার ক্যারিয়ার বিল্ড করেছেন। তো আপনার এই জার্নিটা শুরু থেকে এই পর্যন্ত আপনার যে জার্নিটা ওটার ব্যাপারে একটু জানতে চাই। বেসিকলি 15 বছরের জার্নি তো আসলে একদিনের কথা না, অনেক লম্বা জার্নি। আর আমার কেরিয়ারের ব্যাপারে এটা তো আপনারা আগে থেকেই জানেন অলরেডি। আমি আর আগে একটা সেশনে বলেছি যে আই স্টার্টেড মাই কেরিয়ার ফ্রম ইউনিলিভার বাংলাদেশ। ওখান থেকে আমি বিভিন্নভাবে অনেক সময় আমাদের একটা সার্টেন টাইমের পরে আমি জয়েন করলাম হচ্ছে মোহনা টেলিভিশন লিমিটেড। ওখান থেকে আমি মাল্টিপল গ্রুপ নামে একটা গ্রুপের আন্ডারে মাইক্রোসফট বাংলাদেশ, জনসন অ্যান্ড জনসন, দেন সিজি ওয়াই নুডলস, মাল্টি সোর্সিং নামে কিছু রিনাউন্ড ব্র্যান্ডের সাথে কাজ করলাম। ওখান থেকে আমার জার্নি শুরু হলো ডমিনোস পিজা বাংলাদেশের সাথে। ডমিনোস পিজা বাংলাদেশের পরে আমি জয়েন করলাম ট্রান্সকম ফুডস লিমিটেডে অ্যাজ এ হেড অফ এইচআর অ্যান্ড এডমিন, কেএফসি অ্যান্ড পিজা হাট বাংলাদেশ। অ্যান্ড রাইট নাও আমি আছি এক্সপিরিয়েন্স গ্রুপের সাথে অ্যাজ এ গ্রুপ সিএইচআরও। So this is my career short information with you guys, and apart from that যদি আপনি বলতে চান যে কেমন গেল এই 15টা বছর, যেটা বললাম যে কালারফুল রোলার কোস্টার, চ্যালেঞ্জেস, অ্যাচিভমেন্ট, অনেক ধরনের স্মৃতি। আসলে কোনটা বাদে কোনটা বলবো, 15 বছর তো অনেক বড়। তো ইন শর্টে হচ্ছে যে প্রতিটা অর্গানাইজেশন থেকে আমি অনেক কিছু লার্ন করেছি, অনেক কিছু শিখেছি, অনেক মানুষের সাথে আমার নেটওয়ার্কিং হয়েছে। সো আই এম থ্যাঙ্কফুল টু মাই প্রফেশন। অ্যামেজিং। সো আপু, আপনি তো বলছেন যে মানে এই 15 ইয়ার্স টাইম পিরিয়ড আপনার জন্য অনেক লার্নিং ছিল, অনেক এক্সপিরিয়েন্সের। সো ওভার দিস ইয়ার্স আপনার কাছে কোন অ্যাসপেক্টটা মনে হয়েছে যে সব থেকে চ্যালেঞ্জিং ছিল? কোন টাইম পিরিয়ড আপনার মনে হচ্ছে যে দিস ইজ আ বিগ চ্যালেঞ্জ, মেবি ইটস টু বিগ ফর মি টু ওভারকাম, বা এরকম কি কখনো আপনি ফিল করেছেন কিনা? অফকোর্স, সিন্স আম আ ফিমেল, তো অ্যাজ এ ফিমেল আমার যে শুধু প্রফেশনাল লাইফেই ফোকাস করতে হবে তা না, সাইড বাই সাইড যেটা হচ্ছে আমাকে আমার ফ্যামিলিকেও মেনটেন করতে হয়। অ্যান্ড আই এম প্রাউড মাদার অফ 2 কিডস। সো দেখা যাচ্ছে যে ওই মাদারহুড এবং প্রফেশনালিজম, এই কম্বিনেশনটাকে মেনটেন করা, এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল এবং টিল নাও আছে। সো আপু, তাহলে ফলো আপ কোয়েশ্চেন যদি করি, তো ওই জায়গাটাতে আপনি কিভাবে ব্যালেন্স করেছেন বা ওভারকাম করেছেন চ্যালেঞ্জটাকে? চ্যালেঞ্জটাকে আসলে ওভারকাম করাটা আমি বলবো না ইটস আ ওভারকাম। আমি বলি যে প্রতিদিনই ছোট ছোট এক একটা চ্যালেঞ্জ আসছে এবং সেটাকে আমাকে কি বলবো যে চ্যালেঞ্জটাকেই আমাকে উইন করতে হচ্ছে। হ্যাঁ, সো যদি আমি শুরুর দিকের কথা বলি, যেটা আমার জন্য ফার্স্ট ফিয়ার ছিল যে যেমন যারা হোম মেকার আপুরা আছেন, হ্যাঁ, দে আর সো মাচ লাকি, বাট হ্যাটস অফ টু দ্যাম যে তারা 24টা ঘন্টায় কাজ করছেন, হ্যাঁ, এবং উইদাউট আমি বলবো যে প্রপার রিওয়ার্ড অ্যান্ড রিকগনিশন। আমরা তো যারা কর্পোরেট জবে আছি অ্যাটলিস্ট জবের কারণে হলো একটা আমরা আলাদা এনভায়রনমেন্ট পাচ্ছি, জব সেক্টরে আমরা রিকগনিশন পাচ্ছি, বাট আমরা আমাদের হোম মেকারদের কথা ভুলে যাচ্ছি। আমাদের মা, আমাদের বোন, আমাদের সন্তানরাই যারা এখন হোম মেকার হিসেবে আছেন। সো তাদের একটা প্লাস পয়েন্ট তাদেরকে কেন আমি লাকি বললাম যে তারা কিন্তু তাদের চোখের সামনে তাদের বাচ্চাদেরকে বড় হতে দেখছে। হ্যাঁ, ওই যে ফার্স্ট স্মাইল, ফার্স্ট ওয়াক, হ্যাঁ, বা ফার্স্ট টাইম মামা বা পাপা বলে ডাকা। সো এই জিনিসগুলো না তারা কখনো মিস করছে না। বাচ্চার অ্যাচিভমেন্ট, স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, মানে সারাক্ষণ বাচ্চার গ্রোথটা না, বাচ্চার ছোট থেকে বড় হয়ে যাওয়ার জার্নিটা না ওনাদের চোখের সামনে হচ্ছে এবং তারা খুব কেয়ার রাখতে পারছে যে বাচ্চাটা এখন কি খাবে, তারা নিজের হাতে টেক কেয়ার করতে পারছে। হ্যাঁ, বা বাচ্চাটা কি কোনো ভুল পথে যাচ্ছে কিনা, যাওয়ার সময় তাদেরকে বুঝিয়ে সঠিক পথে নিয়ে আসা। সো তারা এটা খুব
মানে আমি বলবো যে খুব ওয়ান্ডারফুলি না তারা মেনটেন করছে, বা জি তারা এটাকে কি বলবো, এটাকে এক্স্যাক্টলি এনজয় করছে প্রতিটা মোমেন্ট। হুম বাট আমাদের ওয়ার্কিং ওমেনের ক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে প্রথম কথা বাচ্চাটাকে কার কাছে রেখে আসবো, রাইট কার হাওয়ালায় রেখে আসবো, কে ওকে টেক কেয়ার করবে। অনেক ক্ষেত্রে হয়তো বা অনেকে লাকি হয় না, মা বাবা থাকে না কাছে, দূরে থাকে, ভাই বোন হয়তো বা দূরে থাকে, তখন নেনি বা ডে কেয়ারের উপরে তাদেরকে ডিপেন্ড হতে হয়। সো দেখা যায় যে ওইটা একটা টেনশন থাকে। সো ওই স্ট্রেস নিয়ে যে বাচ্চাটা সারাদিন কি রাইট করছে, স্কুল থেকে কি আসলো, এখন কি কোনো অসৎ সঙ্গে পড়ে গেল, বা যেটা আমরা কি করি যে হয়তো বা বাচ্চাকে অনেক সময় ট্যাব দিয়ে দিচ্ছি, ল্যাপটপ দিয়ে দিচ্ছি, বা মোবাইল তো সবার কাছে কম বেশি আছে, কোনো আদার্স কোনো মানে ইলিগাল কিছুতে জড়িয়ে পড়লো না তো। তো ওই একটা ফিয়ার মনে মনে কাজ করতে থাকলে, মানে খেলো কি না, ব্যথা পেলো কি না, হ্যাঁ। সো ওই টেনশন মাথায় রেখে ফুললি আমার কর্পোরেট কাজের মধ্যে প্রফেশনে মানে ফোকাস করা, ফোকাস করা এটা আসলে খুবই টাফ একটা জিনিস। সো আপনি যদি বলেন যে ওভারকাম, এটা আসলে প্রতিনিয়তই প্রতিটা ওয়ার্কিং হোমে প্রতিদিনই ওভারকাম ইটস আ করছে। পার্ট অফ সো লাইফ ইটস আ পার্ট অফ লাইফ হয়ে গেছে, রেগুলার হ্যাঁ লাইফ। সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ গ্রেট চ্যালেঞ্জ আমি মনে করবো। আর এটাকে ওভারকাম করছি বেসিকলি যতটুকু সময় বাচ্চাদের সাথে থাকি, কোয়ালিটি টাইমটা তাদের সাথে এনজয় করার চেষ্টা করি। সো এটা তো আসলে ওভারকাম বলে না, এটাকে হয়তোবা ম্যানেজিং আপনি বলতে পারেন, যে রেদার দেন ওভারকাম ওয়ার্ডটা ইউজ না করে আমরা ম্যানেজ শব্দটা ইউজ করতে পারি। সো ইন আ সেন্স একজন নারীকে ওয়ার্ক প্লেসে বা নিজের ক্যারিয়ারকে বিল্ড করার ক্ষেত্রে এই স্কিলটা তাদের খুব আই থিঙ্ক ইম্পর্টেন্ট, যে ওই ইমোশনাল জায়গাটা ম্যানেজ করেও কাজের ক্ষেত্রেও নিজের 100% এফর্টটা দেওয়া, সো দ্যাট তাদের পারফরমেন্সও আপ টু দ্য মার্ক থাকে, বাট অ্যাট দ্য সেম টাইম মাদারহুডের যে একটা ইম্পর্টেন্ট রোল আছে ওই জায়গাটাতেও ক্রিটিক্যাল যে একটা রোল আছে সেটাকে ব্যালেন্স করতে পারা। এক্স্যাক্টলি। সো আপু, নতুন যারা এখন যারা ফ্রেশার, যারা নতুন ওয়ার্কফোর্সে জয়েন করবে, স্পেশালি ফিমেল যারা ওয়েমেন আছেন নতুন, সো তাদের ক্ষেত্রে আপনি কি মানে তাদের যে লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি তাদেরকে কি অ্যাডভাইস দিবেন? বা আপনার ওভার দ্য ইয়ার্স আপনি তো অনেক ইন্টারভিউ নিয়েছেন, অনেক ক্যান্ডিডেটসদের সাথে অনেক পিপলদেরকে আপনি ম্যানেজ করেছেন, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, এক একজনের স্ট্রেংথস ডিফারেন্ট। সো সেক্ষেত্রে তাদের যে মানে লিডারশিপ স্কিলটা ডেভেলপ করা ফ্রম আর্লি অন, সেটা আসলে তারা কিভাবে করতে পারে? বা অনেক সময় যেটা হয় যারা জুনিয়র থাকে বা নতুন থাকে, দে ফিল যে আমার লিডারশিপে শো করার হয়তো স্কোপটা নাই, কারণ আমি যেহেতু এখন এন্ট্রি লেভেল পজিশনে আছি। বাট দিস ইজ আ স্কিল যেটা হচ্ছে কি সব অর্গানাইজেশনেই একটা, এটা ইটস অলসো পার্ট, যেটা রিকোয়ারমেন্ট বা আমাদের কাজের ক্ষেত্রে। সো সেক্ষেত্রে আপু আপনি কি বলবেন ওনাদেরকে? সো এটা আসলে যদি আপনি বলেন যে ফিমেল লিডারশিপটা কি, আমরা কিন্তু ফিমেলরা বাই বর্ন লিডার। কারণ আপনি যখন আপনার ফ্যামিলিতে থাকেন, আপনার যখন সিবলিংরা থাকে, হ্যাঁ, আপনার ছোট ভাই বোন থাকে, ছোটবেলা থেকে কিন্তু আমরা যারা বোনেরা থাকি, ধরেন যে আমাদের যদি ছোট বোন থাকে, ছোট বোনকে অনেকটা মাদারহুডের মতো করে মানে তাদেরকে আদর যত্ন দিয়ে বড় করা, বা ছোট ভাই থাকলে তাদের টেক কেয়ার করা। সো ওইখান থেকে কিন্তু লিডারশিপ জিনিসটা তৈরি হয়। আরেকটা জিনিস যেটা হয় আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যেটা দেখে আসি, আমি কিন্তু ইন জেনারেল বলছি, আমি কাউকে ছোট বা কাউকে বড় করে কোনো কিছু বলছি না, আমি ইন জেনারেলে কথা বলছি, যেটা হচ্ছে যে ছেলে কেন্দ্রিক ফোকাসটা একটু বেশি থাকে। ঠিক আছে, মেয়েদেরকে আদর করা হয়, আমি বলছি না যে হয় না, হ্যাঁ, আমি ইন জেনারেল বলছি ছেলের দিকে ফোকাস থাকে। এটা হচ্ছে জেনেটিকভাবে বা অনেক দিন ধরে পরম্পরা চলে আসছে যে ছেলের দিকে ফোকাস থাকে, যে ওকে আমার ছেলেকে এই স্কুলে ভর্তি করব, মেয়েও ভালো স্কুলে পড়ুক। বাট রিসেন্টলি ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, আই মাস্ট সে, নিউ জেনারেশন যারা আছে তারা ট্রেন্ড এখন চেঞ্জ দেখছি, বাট যে আমি খুব বেশি চেঞ্জ হয়েছে আমি এটা বলবো না। যেমন ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য হয়তো বা লোন করেও টাকা নিয়ে পড়াচ্ছে, হ্যাঁ, বাট মেয়ের ক্ষেত্রে বলছে যে ওকে পাবলিকে দেখো চান্স পাও কিনা, যদি না পায় প্রাইভেটের ক্ষেত্রেও দেখা গেলে দেখা যায় যে একটু ডিসক্রিমিনেশনটা হয়, হ্যাঁ, বা ছেলেকে ইজিলি বিদেশে পাঠিয়ে দিচ্ছে, মেয়ের ক্ষেত্রে তাকে কে দেখাশোনা করবে, অনেক সময় এই কনসার্ন থেকেও হয়তো বা অনেক ফিমেলকে পাঠানো হয় না, বা অনেক ফিমেল অতটা লাকি হয় না। তো ইন দ্যাট কেস হয় কি, ছোটোবেলা থেকে আমাদের মেন্টালিটি এরকম গ্রো হয় যে ফ্যামিলি তো হ্যাঁ দিবেই, বাট আমাকে আমার চারপাশে অনেক অবস্টেকল, আমি রাতে এতটার পরে বাইরে থাকতে পারবো না, বাট আমাকে ওই কাজটা ওই সময়ের
মধ্যে করে নিতে হবে যতক্ষণ Right. আমি বাইরে থাকছি, হ্যাঁ, বা আমার এই এতটুকু লিমিটেড রিসোর্স আছে যেটা দিয়ে আমাকে আমার প্যারেন্টস বা আমার ফ্যামিলি সাপোর্ট করবে, এটার মধ্যে আমাকে ইভলভ হতে হবে, আমাকে প্রস্ফুটিত হতে হবে, আমাকে করতে হবে, বেস্টটা বের করে নিয়ে আসতে হবে। সো লিডারশিপের ট্রেনিংটা কিন্তু ছোটোবেলায় সেই মেয়েবেলা থেকেই, বাচ্চাবেলা থেকে কিন্তু আমাদের মধ্যে চলে আসে। কারণ একটা ছেলেকে আপনি এটা করো না ওটা করো না বলার থেকে আমরা একটা মেয়েরা এটা করো না ওটা করো না, এটা পড়ো না ওটা পড়ো না, এটা খেও না, এভাবে কথা বলো না, হ্যাঁ, Right. লোক কি বলবে, সেই লোকে কি বলবে, হ্যাঁ, এই ফিয়ারেও কিন্তু আমরা অনেক মেয়ে একটু দেখা যায় যে নিজে হয়তো বা আমি যেখানে থাকতাম অতটুকু পর্যন্ত যেতে পারে না। তো ফার্স্ট অফ অল আমার ক্ষেত্রে হচ্ছে আমার মেসেজ যেটা, লোকে কি বলবে, মানে আমার রিকোয়েস্ট, মানে আই এম, মানে ভেরি মাচ লাকি, আমি আমার ফ্যামিলিকে কখনো এরকম শুনিনি ছোটোবেলা থেকে। বাট আমি অন্যান্য ফ্যামিলির ক্ষেত্রে বলছি, আমি শুনেছি, আমি দেখেছি, আমার নিজের রিলেটিভসের মধ্যেও দেখেছি যে লোকে কি বলবে বা আমার অমুক আত্মীয় কি বলবে, রিলেটিভসরা কি চিন্তা করবে তুমি এভাবে করতেছো। সো আমি বলবো মা বাবাদেরকেও বলবো বা যারা আজকের ইয়ং জেনারেশন আছেন যারা জবে ঢুকছেন, যে লোকে কি বলবে, আমি 8টার পরে বাসায় ঢুকবো অফিসের কাজে পরে, লোকে কি বলবে, আমার বিয়ে হয় নাই, ক্যারেক্টার নিয়ে কথা হবে, লোকে কি বলবে, এই লোকে কি বলবে প্রথম কথা মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। ফ্যামিলিকে বোঝাতে হবে আমি একটা জবে ঢুকবো, আমার জব যে 9টা 6টা পর্যন্তই করতে হবে তা না, সামটাইমস আপনার কাজের কারণে হয়তো বা ওভারটাইম করতে হতে পারে, হ্যাঁ, অনেক সময় দেখা যাবে আফটার অফিস কিছু মিটিং থাকতে পারে। এখন নেটওয়ার্কিংয়ের যুগ, যতটা বেশি নেটওয়ার্কিং আপনার স্ট্রং ততটা বেশি অপরচুনিটি আপনার কাছে আছে। সো দেখা যায় অনেক সময় আফটার অফিস অনেক নেটওয়ার্কিং মিটিং থাকতে পারে, আড্ডা হতে পারে, বা ইভিনিং ক্লাস হতে পারে, হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্টে বিভিন্ন ট্রেনিং হতে পারে। সো প্রথম কথা হচ্ছে টাইম ব্যারিয়ারটা নিয়ে চিন্তা করাটা দূর করতে হবে, নিজেকে স্ট্রং রাখতে হবে যে আমি মেয়ে, আমাকে 6টার মধ্যেই অফিস থেকে বেরোতে হবে, এই ধরনের মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। সবচেয়ে বড় কথা আমি মেয়ে, এই কথাটাই ভুলে যেতে হবে। আপনি যখন জব সেক্টরে আসবেন, ছেলে মেয়ে এই জিনিসটা প্লিজ, জেন্ডার ডিসক্রিমিনেশন জিনিসটা কিন্তু আমরা নিজেরা মেয়েরাই তৈরি করি, যে আমি মেয়ে আমি পারবো না, হ্যাঁ, সো আমি ট্রাভেল করতে পারবো না। তো আপনি যদি ট্রাভেল করতে না পারেন, আমি বলবো আপনি জবেই ঢুকবেন না, এটা যে কোনো ট্রাভেলের ক্ষেত্রে হতে পারে। বা আপনার ফ্যামিলি যদি আপনাকে সাপোর্ট না করে, আপনাকে ফ্যামিলিকে আপনি আগে ভালো বুঝাতে পারবেন, আপনার অফিসের লোকজন বা আপনার আশেপাশের লোকজন কিন্তু আপনার ফ্যামিলিকে বুঝাবে না। সো লিডারশিপ বলতে আমি বলবো কারেজ, ওই কারেজটা নিজের মধ্যে ক্রিয়েট করেন, টেবু ভাঙার চেষ্টা করেন, ঠিক আছে। সো ওই জিনিসগুলো যদি আপনি গ্রো করতে পারেন ইয়ং জেনারেশন হিসেবে, এবং ওই যে আরেকটা জিনিস যে ও ছেলে ও পারবে, আমি মেয়ে আমি পারবো না, তাহলে আমি মনে করি যে আপনার ইউ আর নট ফিট ফর দ্য পজিশন অ্যাট অল। আমি জানি যে ছেলে মেয়েদের কিছুটা তো শারীরিক ডিফারেন্স থাকবেই, আপনার অফিস নিশ্চয়ই আপনাকে ওই রকমভাবেও কোনো কিছু দিবে না যেটা আপনি করতে পারবেন না, এবং আপনার অফিস আপনাকে অফার করার আগে বা আপনাকে কোনো জব অফার করার আগে আপনাকেও বুঝতে হবে ওয়্যার আই এম ক্যাপেবল অ্যানাফ অর নট, যে আমি ইন্টারভিউটাতে যাব, যে আমি শুধুমাত্র টাইম ওয়েস্ট করার জন্য ইন্টারভিউতে গেলাম, হ্যাঁ, গিয়ে দেখলাম যে আমি এটা করছি না। আমার মনে হয় ইন্টারভিউতে যাওয়ার আগে আপনার আগে একটু রিসার্চ করেন, আপনি কোন পজিশনের জন্য ইন্টারভিউ দিতে যাবেন, কোন পজিশনের জন্য আপনি আপনার অ্যাপ্লিকেশন জমা দিবেন, ওই জবের ডেসক্রিপশনটা ডিউটিটা কিন্তু খুব সুন্দরভাবে লেখা থাকে অ্যাডে। ওই কোম্পানিটা সম্পর্কে একটু স্টাডি করেন, ওয়েবসাইট প্রত্যেকটা কোম্পানিরই এখন বর্তমানে আছে। সো সব কিছু জেনে বুঝে নিজেকে আগে কোশ্চেন করেন ওয়েদার ইউ আর রেডি অর নট। যেদিন আপনি নিজেকে জানতে পারবেন কোশ্চেন করে যে ইয়েস আই এম রেডি, লিডারশিপ জার্নি স্টার্টিং ফ্রম দ্যাট মোমেন্ট। আই থিঙ্ক আপু আপনি অনেক সুন্দর করে আর্টিকুলেট করলেন যে লিডারশিপ মিনস কারেজ, কারণ কারেজ ছাড়া আসলে এই লিডারশিপ রোলটা প্লে করাও ইজ ভেরি ডিফিকাল্ট। আপু এখন আরেকটা জিনিস যেটা আমি নোটিস করেছি যে ইদানিং তো মানে আজকালকার টাইমে কোম্পানি অর্গানাইজেশনস আর ভেরি অ্যাওয়্যার ফিমেল ফ্রেন্ডলি পলিসিস বা ফিমেলদেরকে ওয়ার্ক প্লেসে সেফ বা কমফোর্টেবল ফিল করানো। সো এই যে একটা কনসার্ন থাকে মেয়েদের স্পেশালি, যে একটা সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট চায়, সেটা মানে সব লেভেলে, হোয়াইট কলারেও আমরা দেখি বা ব্লু কলারেও। সো এই জায়গাটাতে আমরা আসলে এই চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করার জন্য কোম্পানি পার্সপেক্টিভ থেকে আসলে আর কি করতে পারি সো দ্যাট অ্যাকচুয়ালি ফিমেল যারা আছেন তারা সেফ ফিল করে তাদের ওয়ার্ক প্লেসে?
প্রথম কথা হচ্ছে নৈতিক শিক্ষা কিন্তু আমাদের ফ্যামিলি থেকে শুরু হয়। হ্যাঁ, আমরা যে শুধুমাত্র মেয়ে বাচ্চাদেরকে বলি এটা করো না ওটা করো না, পাশাপাশি আমাদের অ্যাজ এ প্যারেন্ট বা যারা আপকামিং প্যারেন্ট আছে মানে হবেন, হ্যাঁ মানে টু বি প্যারেন্ট যারা আছেন, তো তাদের কিন্তু তাদের ছেলেদেরকেও এটা শেখানো উচিত ফ্যামিলি থেকে যে হাউ টু রেসপেক্ট ওমেন। একজন ওমেন কি পড়লো না পড়লো, হ্যাঁ সেটার দিকে ফোকাস করার আগে, এটা কিন্তু ইসলামেও আছে যে আপনি একবার দেখবেন, সেকেন্ড টাইম আপনি নজর ঝুঁকিয়ে নেবেন। হ্যাঁ, সো এখন আমি রিলিজিয়াস পার্সপেক্টিভে নাই যাই, আমি জাস্ট সমাজের ক্ষেত্রেই বলছি যে নৈতিক শিক্ষাটার মানে মূল্যবোধটা কিন্তু ক্রিয়েট হয় ফ্যামিলি থেকে। সো ফ্যামিলি পার্সন বা আপনার যদি ভাই থাকে, হ্যাঁ বা আপনার যদি ছেলে থাকে, হ্যাঁ আপনার যদি থাকে না নেফিউরা থাকে, কাজিন থাকে, আপনাদের কি বলা উচিত যে রেসপেক্ট আস বা রেসপেক্ট দ্যাট ওমেন। হ্যাঁ, সো ওই জিনিসটা যখন আপনি শিখাবেন না, তখন আমাদের অফিস বা কর্পোরেট কালচারটা আরও ইজি হয়ে যায়। সেফ ওয়ার্ক প্লেস বলতে আপনি যেটা বলেন অলরেডি প্রত্যেকটা কোম্পানিতে অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি আছে, তারপর আমাদের গ্রিভেন্স হ্যান্ডেলিং পোর্টালগুলো আছে, হ্যাঁ এনি ওয়ান ক্যান রেজ দেয়ার ভয়েস, হ্যাঁ সো ডিসিপ্লিনারি কমিটি আছে, সব কিছুই কিন্তু আছে, সেফটি কমিটি আছে, এবং পাশাপাশি ট্রান্সপোর্ট ব্যবস্থাও অনেক কোম্পানিগুলো, ভালো ভালো কোম্পানিগুলো এখন প্রোভাইড করছে ফিমেলদের জন্য ট্রান্সপোর্ট ফেসিলিটিস। সো এই সব কিছুর বাদেও যেটা আমি বললাম যে আপনি সব কিছুই ঠিক থাকলো কিন্তু আপনার নৈতিক মূল্যবোধই ঠিক থাকলো না, সেখানে তো আসলে আপনি হেল্প করতে পারবেন না। আর যেটা হচ্ছে বর্তমানে প্রত্যেকটা অর্গানাইজেশন বলেন বা ফ্যাক্টরি লেভেলই বলেন, প্রত্যেকটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা দিয়ে পরিচালিত হয়। সো এই জন্য হয় কি যে আপনার যে কোনো ধরনের প্রবলেম বা যে হ্যারাসমেন্ট যদি হয়েও থাকে, হ্যাঁ ইন দ্যাট কেস হয় কি আমরা এটা ইজিলি আমরা এটা মনিটর করতে পারি, এবং আমরা যেটা করি যে সাথে সাথে অ্যাকশনটা নেই, হ্যাঁ এবং আমরা কিন্তু এটা একটা স্ট্রিক্ট অ্যাকশন আমরা নিয়ে থাকি। ওকে, সো থিং ইজ দ্যাট যেটা আমি বলতে চাচ্ছি যে অলরেডি তো সব সেফটি মেজার ইজ দেয়ার, বাট সেফটিটা কোথা থেকে আসবে? নৈতিকতা থেকে আসবে। হ্যাঁ, তো ওই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারি আমরা থ্রু সোশ্যাল মিডিয়া, থ্রু আওয়ার ফ্যামিলি, হ্যাঁ থ্রু আওয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, সো এইভাবে করে যখন আমরা এই কমিউনিকেশনগুলো দিতে থাকবো, জানাতে থাকবো কন্টিনিউয়াসলি, হ্যাঁ আমরা ব্রেইনে এটাকে ইম্পোজ করতে থাকবো, আমার মনে হয় এভাবে করে আমরা কালচারটাকে চেঞ্জ করতে পারি। অ্যান্ড চেঞ্জ শুড স্টার্ট ফ্রম আওয়ার ওন ফ্যামিলি। যেমন একটা রিয়েল লাইফ ঘটনাই বলি, একটা না আমি দুটোই বলি, যে আপনি যেহেতু বললেন যে ফিমেল হ্যারাসমেন্টের ব্যাপারটা বা ফিমেল সেফটির ব্যাপারটা, যেটা আপনি কোশ্চেনটা ছিল, দেখেন এখানে কিন্তু দুটো ওয়ে হয়। যেমন নারী নির্যাতন আইন অনেকে যেমন পজিটিভলি ইউজ করছে, আবার সিমিলার ওয়েতে অনেকে কিন্তু এটাকে ইউজও করছে, আনফেয়ার হ্যাঁ অ্যাডভান্টেজ নিচ্ছে। তো আমি আপনাকে দুটো শর্ট এক্সাম্পল দিয়ে, এটা আমি কোনো কোম্পানির নাম বলবো না বা আমি কোনো ব্যক্তিবর্গের নামও বলবো না, জাস্ট এটা আমার রিয়েল লাইফ কেস স্টাডি থেকে আপনাকে আমি বলছি। আমার কোনো একটা অর্গানাইজেশনে, আমি একটা ব্লু কলার থেকেও বলি, একটা হোয়াইট কলার থেকেও বলি। তো একজন ব্লু কলার এমপ্লয়ি আমার কাছে আসলো, মানে এইচআর ডিপার্টমেন্টে আসলো, এসে বললো যে শি ইজ প্রেগনেন্ট। ঠিক আছে, বাট শি ইজ আনমেরিড। তখন আমরা বললাম যে এখানে হেড অফিসে আসছেন, ভালো কথা, আপনার মানে আপনার বাচ্চার বাবাটা কে, মানে আপনি কোনভাবে আমাদের কাছে হেল্প নিতে চাচ্ছেন। সিন্স আমরা এইচআর আমরা এমপিটির সাথে শোনার চেষ্টা করলাম, তো যেটা বের হলো যে শি ডিড ফিজিক্যাল রিলেশন, মানে তাকে ওই বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আমাদের যে ফ্যাক্টরির ওয়ান অফ ড্রাইভার তার সাথে ফিজিক্যালি একটা রিলেশন করেছে। বাট নাও ওই ড্রাইভার অস্বীকার করছে যে বাচ্চাটা তার না, এবং তাকে সে বিয়ে করবে না, এবং দুজনে একই কোম্পানিতে, মানে ফ্যাক্টরিতে একজন ড্রাইভার আর ওই ফিমেলটা ছিল ওয়ার্কার। তো এখন সে এটা বিচার চাচ্ছে। বিচার কি, যে ড্রাইভারকে তাহলে যেহেতু তারকে ইউজ করা হয়েছে, তো তাকে ইদার বিয়ে করতে হবে, না হলে ড্রাইভারকে চাকরি থেকে বের করতে হবে। সো ইটস আ হিউজ এলিগেশন, এলিবাই একটা। তো আমরা যেটা হলো ড্রাইভারকেও ডাকালাম, আমাদের যে ইনকোয়ারি কমিটি আছে আমরা বসলাম, আমরা ওইখানে সাইটেও গেলাম। তো আমি এত বড় কিছু বলতে যাচ্ছি না, তো আমি জাস্ট যেটা বের করলাম যে বেসিকলি সেই ড্রাইভারটা ছিল ভিকটিম। ওকে, অ্যান্ড দ্যাট ফিমেল ওয়ার্কার, মানে কি বলবো এটা এক্স্যাক্টলি, যে এই রিলেশনশিপ, সে শুধু ড্রাইভার না, সে এখানকার সিকিউরিটি গার্ড,
আরও দুজন ওয়ার্কার মানে সুপারভাইজার, যে ফ্লোর সুপারভাইজার ছিল, সো তাদের সাথেও এরকম ফিজিক্যালি সে কানেক্টেড ছিল। তো ওয়েন ওই ড্রাইভারটা জানতে পারলো যে ওই মহিলা একই সাথে 4 থেকে 5 জনের সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে থেকেছে, এখন সে বলছে আমি তো জানি না বাচ্চাটা কার, এই বাচ্চাটাকে আমার, আমি কিভাবে বলবো ম্যাডাম, কেন আমি বিয়ে করব, কেন আমিই থাকবো। তো এরপরে আমরা আরেকটু ডিপ ডাউন করলাম যে মেয়েটাকে কি এই লোকগুলোই কি অফার করেছে নাকি মেয়েটা নিজে। পরে আরও ডিপ ডাউন করতে 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 বের করলাম যে এটা এই মেয়েটাই হচ্ছে প্রপোজাল দিয়েছে বিভিন্ন, যে সিন্স শি ওয়াজ টু প্রিটি, আমি অনেস্ট কথা বলি অনেক সুন্দরী ছিলেন উনি। সো আমার কাছে যেটা মনে হলো যে সে বেসিকলি হচ্ছে তার পার্সোনাল বেনিফিটের কারণেই হোক বা তার এটা সাইকোলজিক্যাল প্রবলেমই হোক, ডিসঅর্ডার হোক, হ্যাঁ, সো এটা করেছে। তো এখন যদি ধরেন যে একজন ফিমেল এসে এত বড় একটা এলিগেশন দিল, হ্যাঁ, এখন ওটার জন্য আমি যদি ড্রাইভারটাকে সাথে সাথে আমরা ওই প্রপার ইনভেস্টিগেশন না করে যদি ওই ফিমেলটার কথা শুনেই করতাম, তাহলে কি আপনারাই বলেন ওই মেলগুলোর সাথে কি ইনজাস্টিস হতো না? রাইট। রাইট। সো অনেক সময় এরকমও হয় যে আমরা হ্যারাসমেন্ট পলিসি অথবা গ্রিভেন্স কন্ট্রোলিং প্রসিডিওর বলেন, সব কিছু বলেন, আমরা এগুলো মেনটেন করার চেষ্টা করি, কোড অফ কন্ডাক্ট বলেন, হ্যাঁ, বাট দেখা যায় যে সামটাইমস যে সবসময় আমরা মানে ফিমেলরাই হ্যারাসমেন্টের শিকার হব, তাদের সেফটি, আমি বলি যে ফিমেলদের সাথে সাথে মেলদেরও সেফটি অ্যান্ড সিকিউরিটি আমাদের অ্যাজ আ অর্গানাইজেশন মেনটেন করা উচিত। হ্যাঁ, ফর ফিমেল অফকোর্স, যেহেতু আমাদের ফিমেল ডাইভার্সিটি বাংলাদেশে কম এবং এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি আরেকটা কেস স্টাডি বলি যে ওয়ান্স আপন এ টাইম আমার একজন কর্পোরেট কলিগ হচ্ছে, ফিমেল কলিগ, উনি মানে হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিবে, বাট উনি কারণটা বলতে চাচ্ছে না, অ্যান্ড শি ইজ এ স্টার এমপ্লয়ি, কারণ তার হাত ধরে অনেক ভালো ভালো প্রজেক্ট এসেছে, থাকে না যে অনেক ভালো পটেনশিয়াল থাকে, এমপ্লয়ি থাকে যাদেরকে ম্যানেজমেন্ট তাদেরকে নিয়ে চিন্তা করে। তো ম্যানেজমেন্ট আমাদের এইচআরকে ডেকে বলে একটু ডিক ডাউন করো, একটু এনকোয়ারি করো, তো কেন, হোয়াট ইজ দ্য মানে এক্সাক্ট রিজন ফর লিভ, হ্যাঁ, এটা একটু বের করার চেষ্টা করেন। তো আমরা ইনকোয়ারি করতে করতে কোনোভাবেই মেয়েটা বলবো না মেয়েটা শিক্ষিত আধুনিকা, হ্যাঁ, বাট মানে সে বলছে যে না, কোম্পানি ভালো, সব ফেসিলিটি ভালো, বাট স্টিল শি ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ উইথ আস। তো আমরা একটা পর্যায়ে যেটা করলাম যে আইস ব্রেক করার জন্য আমরা বাইরে গেলাম, অফিস আওয়ারে পরে বসলাম। পরে যেটা জানতে পারলাম যে ওয়ান অফ আওয়ার টপ র্যাঙ্ক কলিগ তাকে প্রতিদিনই ডিরেক্টলি ইনডাইরেক্টলি তাকে ডিনারের অফার দিচ্ছে, কোথাও ঘুরতে যাওয়ার অফার দিচ্ছে, এমনকি এখন তাকে সোশ্যাল মিডিয়ায় মেসেজ দিচ্ছে, হ্যাঁ, যেহেতু মেয়েটা নিউলি ম্যারিড ছিল, যেটা তার পার্সোনাল লাইফে বেসিক্যালি এখন প্রবলেম ক্রিয়েট করছে, যে আফটার অফিস রাত 10টার পরে 11টার পরে এরকম মেসেজ দেওয়া এবং একটু হচ্ছে ইনডাইরেক্টলি আপত্তিকর মেসেজ। তখন তাকে আমরা বুঝালাম যে এটা সম্পূর্ণ আমাদের মধ্যে মানে গোপনীয়তাটা মেনটেন হবে, আপনি আমাদেরকে স্ক্রিনশটগুলো দেন অ্যাজ এ এভিডেন্স, এটাকে আমরা যেটা করে সার্কুলেট করবো না বা কাউকে দেখাবো না। পরে যখন ইন্টারনালি আমরা দেখলাম যে আসলে মেয়েটাকে মানসিকভাবে ট্রমাটাইজ করে দেওয়া হয়েছে মেয়েটাকে, যে মেয়েটা এত বেশি হ্যারাসমেন্টের শিকার হচ্ছিল, বাট যেহেতু যিনি করছিলেন উনি টপ র্যাঙ্কের কেউ একজন, ঠিক আছে, সো ইনডাইরেক্টলি তার কেরিয়ারও প্রভাব পড়তে পারে। তো ওই ভয়ে সে জব সুইচ করতে চাচ্ছিল এবং তার ফ্যামিলি লাইফটাকে মেনটেন করতে চাচ্ছিল। পরে আমরা ওই টপ র্যাঙ্কিং যে লোক ছিল তাকে আমরা গোল্ডেন হ্যান্ডশেক করি এবং ওইটা অন্যভাবেই করি, এটাকে কোনোভাবেই আমরা অর্গানাইজেশনটাকে ফলো করি নাই, যেহেতু মেয়েটার পক্ষ থেকে মানা ছিল। বাট দ্যাট টাইম আমরা আসলে খুব স্ট্রিক্ট অ্যাকশন নিতে চাচ্ছিলাম ওনার এগেনস্টে, বাট সিন্স মেয়েটার ফ্যামিলি আমাদেরকে বললো যে না, এরকম কিছু করার দরকার নেই, যদি উনি কন্টিনিউ না করে দেন হচ্ছে ওই ফিমেল এমপ্লয়িটা আমাদের এখানে কন্টিনিউ করবে। আর যেহেতু সব প্রমাণ সাক্ষ্য প্রমাণ সব ওনার এগেনস্টেই ছিল, আমরা এটাকে খুব ক্লোজ ডোরে মিটিং করে আমরা ওই টপ লেভেল এমপ্লয়িকে গুড বাই বলেছি। সো আমরা কিন্তু ওইখানেও একটা ট্যালেন্ট হারিয়েছি, কিন্তু আমরা কিন্তু কোনো কম্প্রোমাইজ করি নাই, যে একজন জুনিয়র লেভেল এমপ্লয়ির জন্য আমরা একজন সিনিয়র লেভেল এমপ্লয়িকে কিন্তু গুড বাইও বলেছি। সো ওয়ার্ক প্লেসে বর্তমানে নারীদের সেফটি অ্যান্ড সিকিউরিটি আমি বলবো যে বর্তমান প্রজন্মে অনেক বেশি হাই। যেগুলো ভালো কর্পোরেট কোম্পানিগুলো আছে সেখানে সব কিছু ঠিকভাবে মেজার করা হয় এবং শোনা হয়। বাট ওই যেটা আমি বললাম যে ইদার ওয়েতেই হয়, কেউ এটাকে পলিসিটাকে নেগেটিভ ওয়েতেও ইউজ করে, কেউ পজিটিভ ওয়েতেও ইউজ করে। এখন আপনার মনে হয় স্বাভাবিকভাবে এই কোশ্চেনটা রেজ হচ্ছে যে তাহলে আপু আপনি কিভাবে এই পজিশনে এখন আছেন? এক্স্যাক্টলি। সো থিং ইজ দ্যাট যেটা হচ্ছে যে আমার সিক্রেট অফ সাকসেসের পিছনে আমার
গ্রেট থ্যাংক ইউ টু মাই ফ্যামিলি, ঠিক আছে, অ্যান্ড মাই হাজব্যান্ড, বিকজ অফ তারা আমাকে এমনভাবে সাপোর্ট করে, বা আমার মা বাবার কথাই যদি আমি বলি, ছোটোবেলা থেকে আমাকে ওরকমভাবে, বা আমার যে বাকি 3 বোন আছে, আমার একটাই ভাই, সো দেখা গেছে আমাদেরকে কখনো আলাদাভাবে ওই ফিলটা করায়নি যে ও ছেলে তোমরা মেয়ে। সো দেখা গিয়েছে যে যখন স্টাডি করতাম, হ্যাঁ, গ্রুপ স্টাডির ব্যাপার যদি আসতো, রাতে আমাকে যদি পরীক্ষার আগে অনেক রাত পর্যন্ত বাইরে পড়তে হতো, হ্যাঁ, তো কখনো আমার ফ্যামিলি থেকে আমি না শুনিনি। আমি আমাদের সময়কার কথা বলছি, তখন কিন্তু এখন যেরকম কোঅর্ডিনেশন স্টাডিটা খুব কমন, হ্যাঁ, যে একটা ছেলে ফ্রেন্ড একটা মেয়ে ফ্রেন্ডের বাসায় যেতেই পারে, বা দুটো ছেলে একটা মেয়ে বসে গ্রুপ স্টাডি করতে পারে। আমাদের সময় কিন্তু এটা এতটা অ্যাকসেপ্টেবল ছিল না বাই দ্য সোসাইটি অর বাই দ্য ফ্যামিলি। বাট আমি ওই সময়টা থেকেই দেখা গিয়েছে যে আমি যখন গ্রুপ স্টাডি করেছি, রাত হয়ে গেছে, আমার কোনো ছেলে ফ্রেন্ড যদি আমাকে ড্রপ করতে এসেছে, আমার মা বাবা কোনোদিন আমার উপর ওই ট্রাস্টটা হারায়নি যে আমার মেয়ে হয়তো বা কোনো খারাপ কাজ করে আসলো কিনা, বা কেন একটা ছেলে, হ্যাঁ, তাকে ড্রপ করতে আসবে। বরঞ্চ আমার যারা মানে ছেলে সহপাঠী ছিল বা ক্লাসমেট ছিলেন, হ্যাঁ, তাদের ফ্যামিলি আমার ফ্যামিলি মানে ওয়েল কানেক্টেড ছিল। আমরা সবাই জানতাম আমরা কে কোথায় আছি, কার বাবা কি করে, মা কি করে, হ্যাঁ। সো আমার ফ্যামিলির যে ওই ট্রাস্টটা, হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে আমার বাচ্চা হয়ে গিয়েছে, বাচ্চা হয়ে যাওয়ার পর আমার পড়াশোনা কন্টিনিউ করা, বা স্টিল আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে, আমি যদি কোথাও মিটিংয়ে রাতও হয়ে যায়, হ্যাঁ, হি ইজ অলওয়েজ দেয়ার, হ্যাঁ, টু মেনটেন এভরিথিং ইন অ্যাবসেন্স অফ মি, বা এই যে মোরালি একটা আমাকে কমফোর্ট করা যে ইটস ওকে, ইউ হ্যাভ এ মিটিং, ডু ইট, হ্যাঁ, বা ঘড়ি ধরে আমাকে ওই জবাব দিতে হয় না আমার হাজব্যান্ডের কাছে যে কেন একটা মিটিংয়ের জন্য এতক্ষণ পর্যন্ত তাকে বসায় রাখা হয়েছে বা সামথিং লাইক দ্যাট। তো এই যে ফ্যামিলি যে সাপোর্টটা, বা আমার বাচ্চাগুলোকে আমি আমার মা বাবার কাছে দিয়ে আসতে পারছি, হ্যাঁ, আমার মা বাবা মানে তাকে টেক কেয়ার করছে, এই যে আমার স্টিল আমি পিএইচডি করছি, আমার কন্টিনিউ চলছে পড়াশোনার জার্নি, তো এই সবগুলো সাপোর্ট না আমি আমার ফ্যামিলি থেকে পাচ্ছি। অ্যান্ড বিগ থ্যাঙ্কস টু মাই ফ্যামিলি ফর দ্যাট, যে একদম চাইল্ডহুড থেকে শুরু করে টিল নাও আমার ফ্যামিলি একদম স্ট্রংলি আমাকে সাপোর্ট করছে, এবং তারা কখনো এটা চিন্তা করে না লোকে কি বলে। আমার মা ইজ এ স্ট্রং ওমেন, আই মাস্ট সে। ওই যে বললাম না, লিডারশিপ বা ভ্যালুজ, হ্যাঁ, মূল্যবোধ যেগুলো আছে, ইথিক্স, এগুলো ফ্যামিলি থেকে আসে। আমার মা ছোটোবেলা থেকে আমাদেরকে শিখিয়েছে, হ্যাঁ, যে হাউ টু ফেস দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড হাউ টু ওভারকাম ইট, কীভাবে না বলতে হয়। হ্যাঁ, একটা মেয়ে যখন না বলে, না মানে না, নাটাকে যদি 3 বার কোশ্চেন করলে হয়ে যায়, সেটা আসলে হ্যাঁ না, ঠিক আছে। সো এই যে না বলার যে কারেজটা, বা কোনো একটা প্রবলেম হলে এটাকে নিজে সর্ট আউট করে বেরিয়ে আসার যে শিক্ষাটা, এটা ছোটোবেলা থেকে আমি আমার ফ্যামিলি থেকে পেয়েছি। অ্যান্ড দ্যাটস দ্য মেইন রিজন আমার বাচ্চা হওয়ার পর আমি পড়াশোনা কন্টিনিউ করেছি। আমার প্রথম বাচ্চাটা হওয়ার পরে আমি আমার পড়াশোনা কমপ্লিট করে দেন আমি জব লাইফে ঢুকেছি। দেন জব কন্টিনিউ করতে করতে আমার সেকেন্ড বেবিটা দুনিয়াতে আসলো। তারপরও আমি কিন্তু এই ম্যাটারনিটি লিভের পর আর কোনো লিভ নেইনি, হ্যাঁ। অ্যান্ড আফটার মাই সেকেন্ড বার্থ অফ মাই চাইল্ড, হ্যাঁ, আই গট প্রমোটেড, হ্যাঁ। সো আমি যখন আমার ম্যাটারনিটি লিভ থেকে আমি যখন আবার জয়েন করলাম অফিসে, হ্যাঁ, এবং আমার পারফরমেন্স লেভেলটা ওইরকম ছিল দেখে কিন্তু ম্যানেজমেন্ট তখন আমাকে প্রমোট করেছিল, ঠিক আছে। সো এই যে জিনিসগুলো, সাকসেস স্টোরি ফর আ ফিমেল, আমি বলবো যে 100% ফ্যামিলি সাপোর্ট। আপনার ফ্যামিলি সাপোর্ট যদি স্ট্রং থাকে, দুনিয়ার কেউ আপনাকে আটকাতে পারবে না। অনেস্টলি, অ্যান্ড অলসো একটা ফিমেলের জন্য এটা অনেক বেশি মেন্টাল সাইকোলজিক্যালি এটা অনেক ইম্প্যাক্ট করে। আই থিঙ্ক যে যখন সে জানে যে ফ্যামিলি তাকে, তার সাথে স্ট্রং একটা সাপোর্ট আছে, সে অনেক নিশ্চিন্তে অনেক কিছুতে ফুল এফর্টটা দিতে পারে। আদারওয়াইজ ওই যে একটা ইমোশনাল একটা চিন্তা, যেটা আমি বলছিলাম যে ব্যালেন্স করার ব্যাপারটা, ওইটাও আই থিঙ্ক পারফরমেন্সও টু সাম এক্সটেন্ট এফেক্ট করে, রাইট? এক্স্যাক্টলি। আচ্ছা, সো আপু আসলে অনেকেই তো জব তো অনেকেই করছে, কিন্তু কিছু কিছু ক্যান্ডিডেটস বা প্রফেশনালস আছে যারা অ্যাকচুয়ালি নিজেদের ক্যারিয়ারটাকে ইনভিশন করতে পারে, বা একটা ক্যারিয়ার বিল্ড করার জন্য তারা ওভাবে স্ট্র্যাটেজিক্যালি নিজেদেরকে গ্রো করে। সো আসলে একটা হচ্ছে জাস্ট জব করার জন্য করা, বাট ক্যারিয়ার বিল্ড করার ক্ষেত্রে আসলে একজন ক্যান্ডিডেটের কী ধরনের মাইন্ডসেট থাকা উচিত, বা কীভাবে সে তার ক্যারিয়ারটাকে বিল্ড করতে পারে যে 10 years
20 years down the line আমার ক্যারিয়ার প্রোগ্রেশনটা কীরকম হবে। আই থিঙ্ক এই জায়গাটাতে ক্ল্যারিটিটা অনেক ক্ষেত্রেই অনেকের থাকে না। গুড কোয়েশ্চেন অ্যান্ড টাফ কোয়েশ্চেন অ্যাজ ওয়েল। যেটা আমি বলতে যাচ্ছি যে আমি শুরুতে একটা কথা বলেছিলাম, শেখার কোনো শেষ নেই। হ্যাঁ, আপনার জন্ম থেকে শুরু করে একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে শিখতে হবে। যেদিন আপনার মাথায় এই জিনিসটা ঢুকে যাবে যে আই নো এভরিথিং অথবা আই নো মেনি থিং, দুটোই কিন্তু ডেঞ্জারাস। আপনি যখন মনে করবেন আই নো এভরিথিং ইন মাই অ্যারিনা, হ্যাঁ, যে আমি বলছি না আই নো এভরিথিং মানে দুনিয়ার সব জ্ঞান না। আমি ফর এক্সাম্পল আমি এইচআরে আছি, আমি এইচআরে তো 15 বছর বা আমি এইচআরে 29 বছর ধরে আছি। ABCDEFGHIJKL পর্যন্ত একদম সব আমার মুখস্থ, আমার নখদর্পণে, আমি সব কিছু জানি। এইচআর নিয়ে আপনি আমাকে কী শেখাতে আসবেন? যেদিন এই থিঙ্কিংটা কারো মাথায় চলে আসলো, বিলিভ মি, আমি বলবো ওই দিনই তার ডেভেলপমেন্ট। আমি হয়তো অনেক ছোট মানুষ আমাদের এই প্রফেশনে, আমাদের ইন্ডাস্ট্রিতে, বাট আমি এটা বলতে পারি আমার এই ছোট্ট ক্ষুদ্র কেরিয়ারে যেদিন এই থিঙ্কিংটা আসবে, যে কোনো প্রফেশন হোক, মার্কেটিং হোক, অপারেশন হোক, সেলস হোক, আপনার আইটি, হ্যাঁ, হোক এইচআর, যে কোনো ফিল্ডে যখনই আসবে না যে আমি আমার প্রফেশনের সব কিছু জানি বা আমি মেনি কিছু জানি, তো ওখান থেকে আপনার গ্রোথটা কিন্তু স্টপ হয়ে যাবে। কারণ দুনিয়া চেঞ্জ হচ্ছে চোখের পলকে, ওয়ান ব্লিঙ্ক। হ্যাঁ, এখন দেখেন, এখন এআই জামানা চলছে, রাইট? এআই চলছে এখন। যারা ধরেন যে আমাদের অনেক সিনিয়র যারা আছে, তারা যদি এখন এআইটা না শিখে, এখনো যদি ওই ট্রেডিশনাল ওয়েতেই অর্গানাইজেশন চালাতে চায়, তাহলে কিন্তু চলবে না। আগে পলিসি লেখার জন্য, শুধু পলিসি লেখার জন্য আমরা একজন লোককে রিক্রুট করতাম, রাইট, যে কিনা কি দেখবে অর্গানাইজেশন ডেভেলপমেন্টের আন্ডারে পলিসি মেকিং, পলিসি ফর্মুলেশন, হ্যাঁ, এগুলো আমাদের সিভিতে অ্যাচিভমেন্ট থাকতো। বাট নাও ইট ইজ, আপনি যদি সিভিতে এই অ্যাচিভমেন্টগুলো দেন যে পলিসি ফর্মুলেশন, হ্যাঁ, বা পলিসি মেকার বা সামথিং, হ্যাঁ, এখন আর পলিসি মেকার টাকা দিয়ে আপনাকে কিনতে হবে না। ইউ হ্যাভ এআই, আপনি জাস্ট বলেন আপনি কি চান, আপনার বিজনেসের নেচারটা কি, আপনি রাইটলি আপনি ইনস্ট্রাকশন এআইকে দেন। হ্যাঁ, তার মানে কি আপনার কিন্তু ওখানে একটা জবের যে আপনার যেটাকে আপনি স্ট্রেংথ বলতেন, হ্যাঁ, ওই জিনিসটা কিন্তু এখন আপনি স্ট্রেংথ হিসেবে দেখেন। এখন একটা ফ্রেশারে এসে পলিসি মেক করে ফেলতে পারবে যদি তার এআই নলেজ বা স্কিল ডেভেলপমেন্টটা ওইদিকে থাকে। সো সময়ের সাথে সাথে যেটা দরকার, যে ট্রেন্ডিংয়ে কি চলছে, পুরো গ্লোবালি বিশ্বে কি চলছে, কোন জিনিসটাকে নিয়ে কাজ হচ্ছে, বা আজকে থেকে মাত্র হয়তো বা এটা লঞ্চ হলো, বাট ওই লঞ্চের পরে এটাকে কিভাবে পিপল অ্যাকসেপ্ট করছে, পজিটিভ ওয়ে ও নেগেটিভ ওয়ে, এটা আপনাকে জানতে হবে। আপনাকে কানেক্টেড থাকতে হবে গ্লোবালি, নট ন্যাশনালি, গ্লোবালি কানেক্টেড থাকতে হবে। এবং ওই অনুযায়ী আপনি কোন প্রফেশনে আছেন, এখন ওই প্রফেশন রিলেটেড কোন কোন সার্টিফিকেশনগুলো চলছে, হ্যাঁ, কারণ ওই সব সার্টিফিকেশনগুলোতে বসা মানে এই না যে আপনার নিজেকে নিজে ছোট করা, বরঞ্চ ওই সব সার্টিফিকেশন কোর্সগুলো করা বা বসা মানে এটা হচ্ছে আপনি নিজেকে ঝালাই করে নিলেন। আমি জানি, যদি আপনি জেনে থাকেন ভালো, আপনি নিজেকে ঝালাই করে নিলেন, রিভাইজ যেটাকে বলতাম আমরা ছোটোবেলায়, ওটা করে নিলেন। আর যদি না জানেন, এই সব স্কিল ডেভেলপমেন্ট কোর্স, ট্রেনিংয়ের মাধ্যমে আপনি নিজেকে কিন্তু জব মার্কেটের জন্য প্রিপেয়ার করতে পারবেন। ঠিক আছে, যখন আপনি ধরেন যে যারা এখন পলিসি মেকিং করতো, তাদের যদি এখন প্রাইভেট সেক্টরে জব না হয়, তখন তারা কি করবে? এখন হোয়াট উইল বি দেয়ার নেক্সট প্ল্যান? রাইট। সো আপনাকে যে শুধুমাত্র, আমি আরেকটা কথা বলি, যে শুধুমাত্র আপনাকে চাকরি করতে হবে, হ্যাঁ, এই ধরনের প্ল্যান থেকে আমরা এখন দূরে থাকি। এটা একটা সময় ছিল, বাট নাও এ ডেজ আমি বলবো যে বাংলাদেশে এখনো যতগুলো সার্ভিস আছে, বাইরের কান্ট্রিতে যদি আমি দেখি, এখন আমি বলবো যে 60K এর মতো সার্ভিস এখনো বাংলাদেশে ইন্ট্রোডিউসই হয় নাই। আপনি যদি এখনো দেখেন, অনেকগুলো সার্ভিস বাংলাদেশে এখনো ইন্ট্রোডিউস হয়নি, কিন্তু ওয়াইরাস বাংলাদেশ ইজ আ মানে ভেরি বিগ ফিল্ড আপনার বিজনেস করার জন্য। আপনি দেখেন অ্যাগ্রো আমাদের দেশে মানে কত মানে রিচ আমাদের হচ্ছে, মানে এগ্রিকালচার সেক্টরটা ছিল ওয়ান্স আপন এ টাইম। এখন আবার নাওএডেজ হচ্ছে, আমার বাংলাদেশের মাটি কিন্তু খুব উর্বর। আপনি যদি অ্যাগ্রোতে, আমরা এখন কি করছি, সবাই ইঞ্জিনিয়ারিং পড়ি, সবাই ডাক্তারি পড়ি, সবাই বিবিএ করছি, সবাই এমবিএ করছি, সবাই সিএ করছি, কিন্তু এইসব
প্রফেশনালদেরকে চাকরিতে রাখার জন্য হলেও তো আপনাকে অপরচুনিটি ক্রিয়েট করতে হবে। দেন আমরা কেন স্টুডেন্টদেরকে বা মা বাবা কেন এটাই ভাবে যে 9টা 5টা অফিস করবে, কেন ছোটোবেলা থেকেই বোঝায় না যে আপনারা তো বিজনেসও করতে পারো। এখন এত গ্লোবালি এখন এক্সপোর্ট ইম্পোর্ট এত ইজি হয়ে গেছে, বাংলাদেশ থেকে এখন আপনি ওয়ার্ল্ড ক্লাস অ্যাগ্রো প্রোডাক্ট আপনি এখন পাঠাতে পারবেন বাইরের কান্ট্রিতে। ইভেন তো কচুরিপানা ফুল, যেটা আমরা বলি কচুরিপানা ফুল, আমরা এটা ধরিও না। আপনি জানেন চায়নাতে ওটা কত টাকা দিয়ে মানুষ কেনে? বাংলাদেশি টাকায় অলমোস্ট 15 থেকে 16,000 টাকায় শুধু একটা কচুরিপানার ফুল। না আমি এটা দেখেছি, আমি যে পার্সোনালি গিয়ে দেখেছি না, আমি এটা আমার এক এক্স কলিগ, সে এখন চায়নায় আছে, সে আমার কাছে ফোন করে হাসতে হাসতে বলতেছে যে ওইটা ওরা সাজায়, ডেকোরেশনে রাখে, তারপর ওখান থেকে নাকি একটা বীজ হয়, সেই বীজটাকে রান্না করে খাওয়া যায়। ঠিক আছে, চাইনিজরা ওটাকে ইউটিলাইজ করে ওভাবে করে। সো দেখেন, যেটা আমার এখানে ফেল না, ওটা আরেকটা কান্ট্রিতে কিন্তু অনেক হাই প্রাইসে সেল হচ্ছে। অনেকেই এটা জানেও না, যেটা জানেও না। ঠিক আছে, হ্যাঁ। সো এটা কিন্তু রপ্তানি করা যায়। তো এরকম অনেক ধরনের, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো এই যে আমার যদি জব চলে যায়, আমার কিন্তু মানি ম্যানেজমেন্টটাকে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটাকে নিজের জন্য একটু করা উচিত। ঠিক আছে, আমি যদি জব চলে যায়, আমি কি বসে থাকবো চাকরির আশায়? হ্যাঁ, কারো কাছে আপনি কয়জনের কাছে চাকরি চাইবেন? রাদার দেন আপনি যদি প্ল্যান এরকম থাকে যে ওকে আমি এতগুলো বছর, আজকে থেকে আমি 15 থেকে 20 বছর জব করলাম, আমি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট জমা করলাম, এরপর আমি নিজেই একটা বিজনেস ছোট করে স্টার্ট আপ করি না, একটা কারেজ দেখান না। এখন অনেকে বলবে যে, আমি যেমন মাঝে মাঝে দুষ্টুমি করে বলি যে দুষ্টুমি এটা আমার উইশ, বাট আমি দুষ্টুমি করে মাঝে মাঝে দুষ্টুমি করে আমার বাচ্চাদেরকে মোটিভেট করার জন্য বলি যে আমি এমনও হতে পারে যে আফটার 45, আমি যখন 45 হবো, আমি জব ছেড়ে দিয়ে আমি একটা ভাতের হোটেল খুলবো। কারণ কর্পোরেট যারা চাকরি করে, যাদের অফিসে এই ফুল সাবসিডাইজ লাঞ্চ ফেসিলিটি নাই, হ্যাঁ, তো তারা তো প্রতিদিন গিয়ে KFC, পিৎজা হাট, ডোমিনোজ এগুলো খাবে না, বার্গার কিংয়ে খাবে না, ওই ঘুরে ফিরে ভাত খেতে হবে। হ্যাঁ, আমি যদি একটা অফিস পাড়ায় কোনো একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখে একটা ভাতের হোটেলও দেই এবং প্রাইসগুলো আমি লিমিটেশন রেখে, আমি তো ভিড়ই সামলাতে পারবো না, আমি ওই ভাতের হোটেলেরই চেন খুলে ফেলতে পারবো। তো এটা হয়তো বা আমি ফান করে বলছি, বাট ইনসাইড অফ মাই মাইন্ড হয়তো বা আমি করেও ফেলতে পারি। কোনো কাজই ছোট না। বাট আমাদের মধ্যে নিউ জেনারেশন বলেন বা আমাদের জেনারেশন বলেন, একটা প্রবলেম কি হচ্ছে, আমরা অলওয়েজ সুটেড বুটেড হয়ে থাকতে পছন্দ করি। আমাদের যদি সবাইকে এখন জিজ্ঞেস করেন, দেখবেন যে কার পার্সোনাল লোন নেই। আমরা লোন করে হাইফাই থাকার চেষ্টা করি, রেদার দেন আমরা নর্মাল একটা কাপড় পরে আমরা দাঁড়িয়ে বিজনেস করে টাকাটা আর্ন করি। যেমন আমি জেনজি, এদের কাজকে হ্যাটস অফ টু দ্যাম। যেমন এখন তারা কি করছে, টেবু ব্রেক করছে, ফুড কার্ট নিয়ে বসে যাচ্ছে, তারা পড়াশোনার পাশাপাশি নিজের পড়াশোনা খরচ বা হাত খরচাগুলো উঠাচ্ছে, তারা কিন্তু ওই শাই ফিলটা করছে না। ঠিক আছে, সো এক্স্যাক্টলি আপু, লাইক রিসেন্টলি আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে ইউল্যাব ইউনিভার্সিটির ওখানে 2জন স্টুডেন্ট, আই থিঙ্ক ওরা ফুড কার্ট নিয়ে দাঁড়িয়েছিল, অ্যান্ড দেন ওদের ওটা ভেঙে দেওয়া হয়েছে, অ্যান্ড দেন দে অলসো প্রোটেস্টেড। সো দিস ইজ অ্যান এক্সাম্পল ফ্রম দ্য নিউ জেনারেশন, যে কীভাবে কারেজের সাথে আসলে স্ট্যান্ড আপ করতে হয় নিজের রাইটস বা যেটা রাইট সেটা করার ক্ষেত্রে। সো আই থিঙ্ক এটা আপনার কথার সাথে এই রিসেন্ট ইভেন্টটা একদম মিলে যাচ্ছে। হ্যাঁ, আমি সেটাই বলছি যে যেটা বললেন না যে 10, 5, 20 বছর, সো সবাই কেন ওই রিটায়ারমেন্টের প্ল্যানই করবে? হ্যাঁ, চাকরি বা কেন করবে? কেন আমি নিজে একটা উদ্যোক্তা হয়ে, আমি যদি একটা উদ্যোক্তা হয়ে উদ্যোক্তার সাথে সাথে আরও 2টো লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, হ্যাঁ, আমি কেন আরেকজনের উপর বোঝা হবো? আমরাই আরও যারা যত প্রফেশনাল বের হচ্ছে, আমরা যদি রেশিও করে দেই, যেমন চায়নার এক্সাম্পলই দেখেন, একটা পর্যায়ে তাদের কিন্তু যে ফর্মাল এডুকেশনের যে সিস্টেম ছিল অফ করে দেওয়া হয়, অনলি কারিগরি শিক্ষা থাকে। এখন দেখেন চায়নার ঘরে ঘরে উদ্যোক্তা, তারা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশের মানুষরা এত মেধাবী, হ্যাঁ, কিন্তু আমরা ওই অপরচুনিটি পাচ্ছি না। এই কালচারালিও আমাদেরকে একটু রিস্ক অ্যাভার্স করেই বড় করা হয় মেবি, সবসময় সেফ অপশন, সেফ ক্যারিয়ার পাথ, যে ডাক্তারই হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, চুজের ফিক্সড কিছু ক্রাইটেরিয়া থাকে যে ওইভাবে তুমি চললেই ইউর সেফ, ইউর ফিউচার ইজ সেট। আই থিঙ্ক এটাও একটা মাইন্ডসেট
বিল্ড করে আসলে, এইটার জন্য ইউনিভার্সিটিরা আমি বলবো যে ভালো একটা রোল প্লে করতে পারে। হ্যাঁ, যেমন এন্টারপ্রেনারশিপ কোর্সটা প্রত্যেকটা কম বেশি প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই আছে। সো ইউনিভার্সিটি থেকেও যখন ক্লাস নেয়, টিচাররা খালি কেন বলবে যে কর্পোরেট জব, বিসিএস ক্যাডার, এটাও তো এনহ্যান্স করা টিচারদের নৈতিক দায়িত্ব যে তোমরা বিজনেসম্যানও হতে পারো। অ্যাসাইনমেন্টের জন্য ওই গদবাঁধা কাগজে কলমের ওই প্রিন্ট আউট করে অ্যাসাইনমেন্ট জমা না দিয়ে বাইরের কান্ট্রির মতো যেমন জাপানে যেটা করে যে রোল প্লে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় যে তুমি আজকে $20 কামাই করে নিয়ে আসো, এটা না হোক তুমি আজকে $100 কামাই করে নিয়ে আসো, এটা তুমি জুতো পালিশ করে নিয়ে আসো, অথবা কোনো একটা তোমার আইডিয়া অনুযায়ী তুমি এটা ইনকাম করো, আমরা একটা তোমাকে প্রপ, তোমরা আসো 5-6 জন, যেই টাকাটা তোমরা প্রিন্ট আউটে খরচ করো কম, যদি ইউনিভার্সিটি একটু কিছু দিয়ে অ্যাড করে যে ঠিক আছে এরকম একটা ডেমো বিজনেস প্ল্যান করো, করে দেন এখান থেকে তোমরা ইনকাম করে দেখাও। সো এই রোল প্লে টাইপের যদি এডুকেশনগুলো ইউনিভার্সিটিগুলো এখন ইন্ট্রোডিউস করে, আমি মনে করব যে উদ্যোক্তার সংখ্যা বাড়ানো যেতে পারে। সেই সাথে আমাদের যে আনএমপ্লয়মেন্টের প্রবলেমটাও ফেস করি, সেটাও আমরা অনেক ক্ষেত্রে অ্যাড্রেস করতে পারবো। এক্স্যাক্টলি, এত গ্র্যাজুয়েটস বের হচ্ছে, তারা যদি তাদের প্রত্যেকের যদি একটা করে আইডিয়া থাকে, ওইটা যদি তারা অ্যাকমপ্লিশ করতে পারে, তাহলে তো অনেক এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ক্রিয়েট করা পসিবল। অফকোর্স, এটা তো একদম ইজিলি। তা আমি সবসময় এই জন্যই এটা বলি যে দেখেন ট্রেন্ড চেঞ্জ হয়, এরা চেঞ্জ হয়, জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হয়। আমাদের জেনারেশন, আমরা যারা আমরা 90s কিড ছিলাম, হ্যাঁ, আমরা ওই অ্যানালগ ফোনও দেখেছি, দেন ডিজিটাল ফোনও দেখলাম, দেন কম্পিউটার দেখলাম, এআই দেখছি। হ্যাঁ, বাট নিউ জেনারেশন কিন্তু ওরা হচ্ছে পুরা হচ্ছে ব্লেসড চাইল্ড, যারা একদম আইটি রেভলিউশনের মধ্যেই বড় হচ্ছে। সো আমি মনে করবো যে এখনকার যে জেনারেশন আছে তারা অনেক কার্জিয়াস। আমাদের সময় কিন্তু কোনো মেন্টর ছিল না যে কিভাবে ইন্টারভিউ দিতে যেতে হবে, কোন ড্রেসটা পরে যেতে হবে, এবং ওরা অনেক ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে পারে আমার মনে হয়। হ্যাঁ, এবং কারণ তাদের অনেক মেন্টর আছে আশেপাশে। হ্যাঁ, যেমন আমাদের সময় কিন্তু আমাদেরকে কেউ বলতো না যে এইভাবে গিয়ে কোশ্চেনে অ্যান্সার করতে হতে পারে। হ্যাঁ, বা আমাদের সময় একটা পর্যায়ে ছিল স্যার কালচার, স্যার। বাট নাও ইট ইজ আমরা এখন গ্লোবাল প্র্যাকটিসগুলোকে অ্যাকসেপ্ট করছি। আমরা এখন ওনার অ্যান্ড এমপ্লয়ি সব সেম ওপেন ডেস্কে বসছি। হ্যাঁ, আমরা একজনকে নাম ধরে ডাকছি যে মিস্টার অমুক বা মিস অমুক বা ম্যাম ও স্যার, কথাটা কিন্তু অনেক কমে গেছে, ভাইয়া আপু শুরু হয়েছে। সো ব্যাপারটা হচ্ছে যে যেহেতু জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হচ্ছে, কালচার চেঞ্জ হচ্ছে, আমার মনে হয় আমাদের বাংলাদেশি বাচ্চাগুলো যতটুকু মেধাবী, গভর্নমেন্ট এবং ইউনিভার্সিটি অ্যান্ড ফ্যামিলি, এই তিনজনের রোলটা কিন্তু অনেক ভাইটাল। তিনটা জায়গা থেকে যদি সাপোর্ট পেতে পারে, আমার মনে হয় না বাংলাদেশে কোনো আনএমপ্লয়েড লোক থাকবে বা বাংলাদেশের উন্নয়ন কেউ থামাতে পারবে। আই এগ্রি আপু। সো এখন আমরা হচ্ছে ইউজুয়ালি যেই মানে কমনলি যে কোয়েশ্চেন্সগুলো ক্যান্ডিডেটসদের থাকে ইন্টারভিউ রিলেটেড, সো সেগুলো নিয়ে কিছু প্রশ্ন করতে চাই, যেগুলো কমন কিছু চ্যালেঞ্জেস তারা ফেস করে। ফর এক্সাম্পল, একটা মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন যেটা ইন্টারভিউতে আই থিঙ্ক সব লেভেলেই জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে গিয়ে অনেক ক্যান্ডিডেটসরাই স্ট্রাগল করেন। সো এটা আসলে প্রপারলি অ্যান্সার করার ওয়েটা কি, বা আপনার কাছে কি কোনো টিপস আছে কিনা যেটা তাদেরকে হেল্প করবে টু গাইড দেম? প্রথম কথা হচ্ছে যে এখন অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে এই যে টেল মি অ্যাবাউট ইউরসেলফের এক্সাক্ট কি কি ধরনের মানে অ্যান্সার হতে পারে। ইভেন তো আপনাদের যে সম্ভব প্ল্যাটফর্ম, ওখানেও আপনারা অনেকগুলো কোর্স আপনারা মানে অলরেডি লঞ্চ করেছেন। হ্যাঁ, ওখানে ইন্টারভিউ গাইডগুলো দেওয়া আছে যে কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে, কোন কোশ্চেনের কি কি দিতে হতে পারে। তো জাস্ট লাইক সম্ভব ওখানে ইউটিউবে বিভিন্ন ধরনের বিভিন্ন কন্টেন্ট আছে, সার্চ করলে পাওয়া যায়। সো স্টুডেন্টরা ওইসব প্ল্যাটফর্মগুলো ইউটিলাইজ করতে পারে টু লার্ন, বা টিচাররাও স্টুডেন্টকে গ্রো করার জন্য ফিউচারের জন্য এইসব ভিডিওগুলো দেখাতে পারে ক্লাস টাইমে। ঠিক আছে, আর আমার কাছে যদি পার্সোনালি টিপস চান অ্যাজ এ এইচআর প্রফেশন, আমরা যেটা সিক করে পার্সোনাল আমি যেটা দেখি যে একটা সিভি যখন আমি একটা ক্যান্ডিডেট যখন অ্যাপ্লাই করে তার সিভিটা আমার কাছে থাকে, তো ওর সিভিটা কিন্তু আমি অলরেডি ওয়েন্ট থ্রু, আমার হয়ে মানে শেষ, আমার মানে পড়া শেষ, এবং ওই সিভিটা আমি ডাকার আগে কিন্তু যে ডিপার্টমেন্টের জন্য হচ্ছে তার কাছে, ওই ডিপার্টমেন্ট হেডের কাছে ওই সিভিটা যায়, উনিও কিন্তু স্ক্রিনিংয়ের সময় একবার রিভিউ করে। তো মোটামুটি কিন্তু আমরা ওয়েল অ্যাওয়ার যে সিভিতে কী লেখা আছে, তারপরেও ইন্টারভিউর সময় কিন্তু সামনে সিভিটা থাকে। সো আমার ক্ষেত্রে যেটা টিপস হচ্ছে যে টেল মি অ্যাবাউট ইউরসেলফ যখন বলে, এই গদবাধা আমি কোন ইউনিভার্সিটি থেকে কত সিজিপিএতে কী করেছি, হ্যাঁ, এসব বলার থেকে খুব স্মার্টলি বলা,
for my educational information and other job experience related information, you can see into my CV. You can see I mentioned that information in my CV already. এভাবে করে স্মার্টলি যদি বলে বা আমার সিভিতে আছে দেখতে পারেন, এইটা বলার পরে যদি বলে যে আমি স্টার্ট করতে চাই আমার ফ্যামিলির কিছু ইনফরমেশনে যেটা আমি আমার সিভিতে লিখিনি, ওটা শর্ট একটা হয়তো বা 30 সেকেন্ডের একটা ব্রিফ দেওয়া, যে তার ফাদার মানে তার ফ্যামিলিতে কে আছে, তার ফাদার অকুপেশন কি, মাদার অকুপেশন কি, দ্যাটস ইট। তার ভাই বোন কি করে ওটা বলার আসলে এখানে কোনো যুক্তিযুক্ত আমি দেখি না, যুক্তিকতা আমি দেখি না। সো বাবার অকুপেশন, মা কি করে, মায়ের অকুপেশন, কয় ভাই বোন, দ্যাটস ইট। ফ্যামিলি এতটুকু। সে যদি ম্যারিড হয়, ম্যারিড, বাচ্চা থাকলে বাস, দ্যাটস ইট, এতটুকুই বলার পর হয়তো বা সে বলতে পারে যে সে কি লাইক করে, তার লাইক অ্যান্ড ডিসলাইক। কারণ লাইক অ্যান্ড ডিসলাইক দিয়েও কিন্তু অনেক সময় আমরা যারা এইটার বসে থেকে বুঝতে পারি সে তার মানে এই জবটার জন্য ফিট কিনা। এখন ধরেন যে মার্কেটিংয়ের কোনো যদি এক্সিকিউটিভ নেই, এখন সে যদি বলে আই লাভ টু ট্রাভেল, অথবা আই লাভ টু হ্যাভ ফাস্ট ফুড অ্যাট ওয়ান্স ইন আ উইক, আমরা কিন্তু তখন বুঝি ওকে, তার মানে সে মিটিং টিটিং যদি কর্পোরেট ক্লায়েন্ট ডিল করতে যায়, তার মানে ওর ওইখানে আর শেখানোর কিছু নেই, সে জানে কিভাবে ওখানে বসতে হবে, কিভাবে খাবারের টিকিটগুলো কি সেগুলো জানে অলরেডি। সো এইসব বেসিক কিছু কোশ্চেন। তারপর ধরেন যে তার হবিটা কি যেন বলতে পারে আই লাভ টু ট্রাভেল মানে কি। এখন যদি আমার নেক্সট কোশ্চেন হয়তো বা অ্যাজ এ এইচআর প্রফেশনাল এটা বলতে পারতাম যে আপনি তো এসআর হিসেবে জয়েন করতে চাচ্ছেন, আপনাকে তো ট্রাভেল করতে হবে। বাট সে যখন টেল মি অ্যাবাউট ইউরসেলফে বলে দিচ্ছে আই লাভ টু ট্রাভেল, আমার কিন্তু ওই কোশ্চেনের অ্যান্সারটা আমি ওখানে পেয়ে যাচ্ছি, সে তো ট্রাভেল করতে পছন্দই করে। ঠিক আছে, সো তার এটাও একটা অ্যাডেড বেনিফিট তার জন্য। সো বেসিক্যালি জবে ইন্টারভিউতে যাওয়ার আগে ওই জবের অ্যাডেড যে রেসপন্সিবিলিটি আছে ওগুলো পড়ে নিজের মতো করে একটা শর্ট অ্যানালাইসিস করা, আর ওই শর্ট অ্যানালাইসিসটাকে প্রেজেন্ট করা, তার স্ট্রেংথ কি, তার উইকনেস কি। যেমন আমাদের ইন্টারভিউতে একটা কমন কোশ্চেন থাকে যে আপনার স্ট্রেংথ কি কি আছে বলে আপনারা মনে করেন, বা আপনার উইকনেস কোনটা আপনি মনে করেন। তো এই কোশ্চেনটা আমি করার আগে যদি ইন্টারভিউ যে দিতে এসেছে সে স্মার্টলি বলে ফেলে যে তার স্ট্রেংথ কোথায়, উইকনেস কোথায়, আমাকে কিন্তু কোশ্চেন করার উইন্ডোটা সে কম করে দিচ্ছে, এবং সে স্মার্টলি নিজেকে রিপ্রেজেন্ট এই টেল মি অ্যাবাউট ইউরসেলফেই দিয়ে দিচ্ছে। তো আমি যখন হায়ার করবো, আমি কি একটা স্মার্ট এমপ্লয়িকে হায়ার করবো, একটা স্মার্ট ফ্রেশারকে হায়ার করবো, নাকি যে কিনা ওই গদ বাঁধা কোনো স্টাডি না করে ইন্টারভিউতে চলে আসছে তাকে নিব? রাইট, অবভিয়াসলি যে স্মার্টলি অ্যান্সার করছে তার চান্সেস অনেক বেড়ে যাবে। স্পেশালি আজকাল তো অনেক কম্পিটিটিভ, সো এই জিনিসগুলো আসলে মাথায় রাখা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আপু, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে অনেকেই হচ্ছে ইন্টারভিউ ফেস করতে অনেক নার্ভাস ফিল করে। দেখা যায় নার্ভাসনেসের কারণে সে হয়তো প্রপারলি অ্যান্সার্স আর্টিকুলেট করতে পারছে না ওখানে গিয়ে। সে হয়তো জানে বা অন পেপার অনেক কোয়ালিফাইড, বাট নার্ভাসনেস, হেজিটেশন এগুলোর কারণে সে নিজেকে প্রেজেন্ট করতে পারছে না। সো এটার জন্য এই নার্ভাসনেস ওভারকাম করার জন্য একজন ক্যান্ডিডেটের কি করতে পারে? নাইস কোশ্চেন। আসলে নার্ভাসনেস ব্যাপারটা হচ্ছে, আমি বলবো যে নার্ভাসনেস আসে যদি ওয়েল প্রিপারেশনটা না থাকে। আপনি যদি প্রিপেয়ার্ড থাকেন আপনার মধ্যে নার্ভাসনেস আসবে না। ছোটবেলায় আপনারা কি করতেন? আমি করতাম যেটা হচ্ছে যে পরীক্ষায় আমার প্রিপারেশন কম থাকতো, পড়াশোনা করিনি, ফাঁকিবাজি করেছি। পরীক্ষার আগে কোশ্চেন পেপার দেওয়ার আগে খুব নার্ভাসনেস, তো হাতের তালু ঘামতো, কি হবে, আশেপাশে কাউকে জিজ্ঞেস করতাম যে এই দেখাবি কিন্তু এরকম। বাট যেদিন আপনার প্রিপারেশন খুব ভালো ছিল, আপনি কিন্তু কনফিডেন্টলি ঢুকেছেন, বসেছেন, কোশ্চেন আসছে ডানে বামে, কিসের বন্ধু কিসের কি তাকাচ্ছেন না, খালি নিজের খাতা লিখে যাচ্ছেন। ঠিক আছে, সো ইন্টারভিউ জাস্ট লাইক দ্যাট। আপনি যদি অনেক কিছু জানেন, আপনি যদি ইন্টারভিউর আগে, আপনাকে নিশ্চয়ই 24 আওয়ার্স আগেই কলটা দেওয়া হয় মিনিমাম, আমি একদম মিনিমাম উইন্ডোর কথা বলছি। আপনি যদি একটু ওয়েবসাইটে গিয়ে কোম্পানিটার ব্যাপারে পড়াশোনা করেন, আপনি ওই জব ডিউটিস, রেসপন্সিবিলিটিস যে পয়েন্টগুলো আছে এগুলো নিয়ে একটু গুগল করেন, অথবা চ্যাট জিপিটি হেল্প নেন, যে আইডিয়া জেনারেট করার জন্য। আপনি যদি ওয়েল প্রিপেয়ার্ড থাকেন না, তখন আপনার মধ্যে নার্ভাসনেসটা থাকবে না। তারপরেও যদি বলেন যে কেউ নার্ভাস হয়ে যায় অনেকগুলো মানুষ একসাথে দেখে, আমি বলবো যে তার যেমন বন্ধুবান্ধব যে সারাক্ষণ আড্ডা হইচইয়ের জন্যই না, বন্ধুবান্ধব মিলে একটা গ্রুপ স্টাডি মতো করে একটা গ্রুপ মক টেস্ট ক্রিয়েট করুক না, যে 3 জনে ইন্টারভিউ সাজুক, রোল প্লে যাকে বলে, যে আমি ইন্টারভিউ দিচ্ছি, দোস্ত একটু দেখতো আমার ইন্টারভিউটা কেমন লাগে। মানে মনে করতে হবে যে যখন কোনো ইন্টারভিউতে যাবে কেউ, মনে করতে হবে যে এটাই আমার শেষ ইন্টারভিউ, অ্যান্ড আই হ্যাভ টু গ্র্যাব দিস অপরচুনিটি।
Right. সো এই মাইন্ডসেটটা যদি মাথার মধ্যে ঢুকিয়ে ফেলে তাহলে আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আশা রাখি। সো আপু, লাস্ট কোয়েশ্চেন, যে একজন ক্যান্ডিডেট যখন ইন্টারভিউতে যায় তখন নিজেকে প্রপারলি প্রেজেন্ট করার ক্ষেত্রে আপনার কি অ্যাডভাইস থাকবে অ্যাজ এন HR পার্সোনাল? কারণ এটাও ইজ আ পার্ট অফ কমিউনিকেশন স্কিল, ইফ আই এম নট রং। সো আপু, আপনার এই ক্ষেত্রে কি অ্যাডভাইস থাকবে? বাংলা একটা প্রবাদ বাক্য কি শুনেছেন? কোনটা? প্রথমে দর্শনদারি, পরে গুণ বিচারি। ঠিক আছে? সো এই প্রবাদ বাক্যটা কিন্তু একদম এক্সিলেন্ট, আপনার ইন্টারভিউর সাথে খুব ম্যাচ করে। আপনি যখন কোনো ক্যান্ডিডেট আমাদের রুমে ঢুকে, ইফ শি অর হি, হ্যাঁ, মানে গুড লুকিং, হ্যাঁ, স্মার্টনেস বলতে কি বোঝাচ্ছি, ধরেন যে একদম গ্রুমিংটা পারফেক্ট আছে, আমি দেখছি যে পায়ের জুতো থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত খুব সুন্দর করে ব্রাশ করা, মেনটেন করা, ওয়েল প্রেসড ফর্মাল ড্রেস। হ্যাঁ, এখন আপনি ইন্টারভিউতে আসছেন একটা জিন্স পরে একটা ফর্মাল শার্ট ইন করে, ঠিক আছে, তো আমি তো দেখে এটা বুঝবো যে হি ইজ টু মাচ ক্যাজুয়াল। সিরিয়াসনেস আপনি জিন্স পরে আসতে পারেন, কখন আসতে পারেন? আপনি যখন একটা ওয়ার্ক এনভায়রনমেন্টে আপনি কাজ করবেন, আপনাকে অনেকে চিনবে, হ্যাঁ, ক্যাজুয়াল তাদের সাথে থাকতে পারবেন। বাট আপনি আমার কাছে আসতেছেন, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন না, আপনি যদি ফার্স্টেই মানে এরকম ইনফর্মাল আর সেমি ফর্মাল ওয়েতে ইন্টারভিউ দিতে আসেন, ওটাই প্রথমেই নেগেটিভ মার্কটা চলে আসে। জি, ঠিক আছে। অনেকে আবার দেখা যায় যে ওয়েল প্রেসড কাপড় থাকে না, ঠিক আছে, কুচকে থাকে। সো এটা না, ওই যে ইন্টারভিউ দেওয়ার সময় না, মানে ইটস নট লুকস গুড। আমি বলবো না যে এটা খারাপ জিনিস, হয়তো বা অনেকের আস্তে আস্তে হয়তো বা প্রেস নষ্ট হয়ে যেতে পারে, বাট প্রেস যদি এরকম কুচকানো কাপড় থাকে তো এটা তো অ্যাজ এ ইন্টারভিউয়ার দেখতেও তো কেমন লাগে, ঠিক আছে। সো এই জন্য আমি বলি যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে আপনার কাছে যে বেস্ট ড্রেসটা আছে, ফর্মাল ড্রেসটা, বা ইন্টারভিউর জন্য এক সেট ফর্মাল ড্রেস আলাদা করে রাখেন, ঠিক আছে, অ্যান্ড বি ইউর সেলফ। আবার এমন কোনো ড্রেস ক্যারি করবেন না যেটা আবার আপনাকে ক্যারি করতে আনকমফোর্টেবল ফিল করতে হয়। এক্স্যাক্টলি, কনফিডেন্সেও এফেক্ট ফেলে যখন আমরা আনকমফোর্টেবল ফিল করি। থ্যাংক ইউ সো মাচ আপু, আজকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনার ডিসকাশন অনেক ইনসাইটফুল ছিল এবং আমিও অনেক কিছু শিখতে পেরেছি, এবং আমি আশা করছি যে আমাদের যারা অডিয়েন্স আছে, নিউ জেনারেশনের যারা ফ্রেশার্স আছে, তারাও অনেক কিছু শিখতে পারবে, এবং উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ ফর শেয়ারিং ইউর নলেজ অ্যান্ড ইনসাইটস উইথ আস। অ্যাট দি এন্ড আপু, আপনার নতুন প্রজন্ম যারা আছে, স্পেশালি যারা উইমেন আছে, তাদের জন্য আপনি কি মেসেজ দিতে চান? তার জন্য একটাই মেসেজ হচ্ছে যে নেভার স্টপ, নেভার ফিল দ্যাট ইউ আর নট ওয়ার্দি, হ্যাঁ, অলওয়েজ বি কারেজিয়াস অ্যান্ড বি ইউর সেলফ। কারণ আপনি যখন বিপদে পড়বেন, ইউ আর দ্য অনলি ওয়ান পার্সন হু ক্যান হেল্প ইউর সেলফ। অন্যরা হয়তো বা মোটিভেশন দিতে পারবে, অনেকের ক্ষেত্রে হয়তো মোটিভেশন দেওয়ার লোকও থাকবে না। সো ইউ আর দ্য অনলি ওয়ান পার্সন হু ক্যান হেল্প ইউ and yourself. So be you, be yourself and be courageous. Thank you so much Apu. That marks the end of today's podcast. Thank you so much for your time. Thank you for inviting me as well. Bhalo thakben.